আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলকে জব স্টাডির পক্ষ থেকে অভিনন্দন। আমি মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জব স্টাডি। আজকে আমরা একটা নতুন টপিকসের উপর আলোচনা করব। টপিকসটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ইতিহাস। বাংলাদেশের সংবিধান কিভাবে আসলো, কারা এটা লিখলো, বা কাদের প্রস্তাবনা এটা আমাদের সংবিধানে যুক্ত হলো, কারা এই কমিটির সদস্য ছিল। তাই বিস্তারিত আমরা টুকিটাকি জানবো এই ক্লাসের মাধ্যমে। মানে পরীক্ষাতে আসার মতো যতগুলো ইনফরমেশন আছে এই বিষয়ে, সেইগুলা আমি এখানে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, অনেকেই মনে করতে পারে যে বর্তমান দেশের পরিস্থিতিতে সংবিধান পরিবর্তন হবে, তাহলে আমরা কেন আগের সংবিধান বা সংবিধানের ইতিহাসটাকে কেন জানবো? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংবিধান অবশ্যই জানা লাগবে। যদি আপনি বিসিএস এর কথা চিন্তা করেন, তাহলে এখান থেকে একটা বড় অঙ্কের মার্ক থাকে, অনেকগুলো মার্ক আসে পরীক্ষাতে। আর এমনও হতে পারে যে পরিবর্তন হওয়ার পরে প্রশ্ন আসলো, রিটেনে প্রশ্ন আসলো যে পূর্ববর্তী সংবিধানের থেকে বর্তমান সংবিধান কেন সুপিরিয়র, বা আগের থেকে কেন ভালো, সেইটা আমাদের ব্রেকডাউন করতে হবে বা সেই সম্পর্কে লিখতে হবে। এইটা লেখার জন্য হইলেও আমাদের কি জানা লাগবে? পূর্ববর্তী সংবিধান সম্পর্কে জানা লাগবে, সংবিধানের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানা লাগবে। আর বিসিএস এ 3 মার্ক এই সংবিধান থেকে আসে। সুতরাং খুব অল্প সময় ইনভেস্ট করে এবং অল্প কিছু পড়ে আপনি এখান থেকে 3টা মার্ক অর্জন করতে পারেন। আর শুধু এই জায়গার 3 মার্কেরই ব্যাপার না, আপনি অন্যান্য যে কোনো পরীক্ষা, রিটেন, অন্য জায়গাতে আপনি এই জায়গার কোটেশনগুলো ইউজ করতে পারবেন। আর সবাই তো এটা জানেন যে কোটেশন ইউজ করলে যে খাতা দেখে, উনি অনেক বেশি আপনার উপর পজিটিভ একটা ধারণা চলে আসে যে না, ইনি অনেক বেশি জানে এবং এই সম্পর্কে যে ইনফরমেশন দিচ্ছে সেটা অথেন্টিক এবং ভালো, এবং লেখার কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যায় যদি আপনি কোটেশন ব্যবহার করেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এই সংবিধান পরিবর্তন হোক আর যাই হোক, আপনারা অবশ্যই পূর্ববর্তী, মানে আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের ইনফরমেশনগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখেন এবং সেইগুলো মুখস্থ রাখেন, আপনার অনেক কাজে দেবে। আর যারা চাকরির পরীক্ষা দেবে না, আমি মনে করি তাদেরও সংবিধান সম্পর্কে জানা উচিত। এই যে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই অবশ্যই আমাদের সংবিধান সম্পর্কে জানা উচিত। আমাদের সংবিধানটা কিভাবে আসলো, তারপরে সংবিধানের কোন আর্টিকেলে কি আছে, এইগুলো জানলে এই যে আমরা যেগুলো দেখি যে কি মানে ঘুষ, তারপরে ঘুষ সুদের সাথে যে মানে দুর্নীতি, আর কি সহজ কথায় দুর্নীতি অনেকটা কমে যাবে। আপনি তখন ভয়েস রেইজ করতে পারবেন, আপনি বলতে পারবেন না আমাদের সংবিধানে তো এই কথা আছে, আপনি এটা ভায়োলেশন করতেছেন, আপনার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব। আপনি আইনের লোক হন আর যেই হন, আপনার বিরুদ্ধে কিন্তু আপনি সংবিধানের বিরুদ্ধে থাকলে অবশ্যই আপনার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। এইভাবে প্রোটেস্ট করতে পারবেন। আমার মনে হয় এজন্য এই ভিডিওটা শুধু যারা জব সেকার আছে তাদেরই না, সবাইকে দেখা উচিত। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলেন আমরা ক্লাসে চলে যাই। সংবিধান, তাহলে সংবিধানের ইতিহাস সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা বাংলাদেশের স্বাধীনতার পরের যে ইতিহাসগুলো সেটা সম্পর্কে কিছুটা জানবো। প্রথমে যে ব্যাপারটা, 1971 সালের 22 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সরকার ভারত থেকে বাংলাদেশে আসে। আমাদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ যখন স্বাধীন বাংলাদেশের যে যুদ্ধকালীন যে সরকার গঠন করা হয়, অস্থায়ী সরকার গঠন করা হয়, সেই সরকার আমাদের প্রবাসে গঠন করা হয়েছিল। মানে ভারতে সেই সরকারের যে দায়িত্বরত মানে যারা ছিল তারা সবাই ভারতে অবস্থান করতেছিল। এই যুদ্ধ শেষে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে, দেশে বিজয় অর্জনের পরে, তারপরে 1971 সালের 22 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকার ভারত থেকে বাংলাদেশে আসে। তাহলে স্বাধীন বাংলাদেশ সরকারের যে
আর কি মন্ত্রী পরিষদ, তারা হচ্ছে বাংলাদেশে আসে কত তারিখে? এই 1971 সালের 22 ডিসেম্বর। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই যে কোনো পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। 3 ডিসেম্বর ভারত পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়। এইটাও আসতে পারে যে ওই সময় যেহেতু ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, যা এই জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ওই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ বাধার কারণেই কিন্তু পাকিস্তান আত্মসমর্পণ করে এবং হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। 1972 সালের 23 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু ছাইদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। তাহলে বাংলাদেশ গণপরিষদ আদেশ কে জারি করেন এবং কত তারিখে জারি করেন, এটা খুব ইম্পর্টেন্ট। 1972 সালের 23 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু ছাইদ চৌধুরী বাংলাদেশের গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। গণপরিষদের সদস্য ছিল 403 জন। গণপরিষদের সদস্য ছিল মোট কত? 403 জন। গণপরিষদের সদস্য 403 জন। তারপরে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন করাই ছিল গণপরিষদের মূল লক্ষ্য। এই যে গণপরিষদটা কেন আমরা পড়তেছি, কারণ কি এই গণপরিষদের মাধ্যমেই বাংলাদেশের এই সংবিধানটা প্রণয়ন করা হয়। গণপরিষদের প্রথম নেতা শেখ মুজিবুর রহমান, স্পিকার শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার পড়ে আপনারা মুখস্থ করে ফেলবেন। নতুন সংবিধান প্রণয়ন ও প্রবর্তন। গণপরিষদের 34 জন সদস্য নিয়ে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। তাহলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় কয়জন সদস্য নিয়ে? 34 জন সদস্য নিয়ে। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। তাকে বাংলাদেশের সংবিধানের জনক, রূপকার বা স্থপতি বলা হয়। তাহলে এই তিনটে উপাধি, ডক্টর কামাল হোসেনকে এই তিনটা উপাধিতে ভূষিত করা হয় বা ডাকা হয়। এই তিনটা পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে বহুবার প্রশ্ন আসছে, সুতরাং এইগুলা খুব ভালো করে পড়বেন। আমি যেগুলো দাগাই দিচ্ছি এইগুলা পড়লে ইনশাল্লাহ এই এই যে হচ্ছে সংবিধানের ইতিহাস, প্রস্তাবনার যে ইতিহাসটা, এইটুকু পড়লে, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ আপনি 1 মার্ক কমন পাবেন। বিসিএস এ তো 1 মার্ক কমন পাবেন, যে কোনো পরীক্ষাতেও দেখা যাচ্ছে যে এর মধ্যে থেকে 1টা মার্ক আপনি পেয়ে যাবেন। সব কিছু আসলে পড়ার প্রয়োজন হয় না, কিছু কিছু জায়গা থেকে সবসময় প্রশ্ন হয়, সেই জায়গাগুলোকে বেছে বেছে পড়লেই অনেক বেশি অন্যদের থেকে আগায় চলে। টেকনিক্যালি পড়তে হবে, বারবার পড়তে হবে এই জিনিসগুলো, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো বারবার পড়ে মনে রাখতে হবে। আল্লাহ দুনিয়া পড়ে রাখলেন কিন্তু আপনি পরীক্ষার খাতায় যায় গোলায় ফেললেন, ভাই এটা করে কোনো লাভ নেই। দিন শেষে আপনি জিরো, আউটপুট আপনার জিরো হবে। সুতরাং আপনি এইগুলা, আমি যেগুলো দেখাই দিচ্ছি এইগুলা পড়েন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পড়ে যাবে। কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। একমাত্র মহিলা সদস্য ছিলেন। এই হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু। কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে ন্যাপ এর সুরঞ্জিত সেন গুপ্ত। ন্যাপ মুজাফফরের সুরঞ্জিত সেন গুপ্ত, ন্যাপের সুরঞ্জিত সেন গুপ্ত। 1972 সালে 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন। তাহলে বিল আকারে কবে উপস্থাপন করেন? হচ্ছে 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন। 4 নভেম্বর 1972 সালে 18 কার্তিক 1379 উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তাহলে গণপরিষদে সংবিধানটা গৃহীত হয় 4 নভেম্বর 1972, আর বাংলায় হচ্ছে 18 কার্তিক 1379 বঙ্গাব্দে। এই জন্য 4 নভেম্বরকে হচ্ছে সংবিধান দিবস পালিত করা হয়। 4 নভেম্বর বর্তমান বাংলাদেশে সংবিধান দিবস। 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয়। 16 ডিসেম্বর 1972 সালে এই সংবিধানটা কি প্রবর্তিত হয় বা এর কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু ছাইদ চৌধুরী। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বিচারপতি আবু ছাইদ চৌধুরী। এটাও অনেকবার পরীক্ষায় আসছে,
সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতার। তাহলে প্রথম হস্তলিখিত সংবিধান কয় পাতার ছিল? 93 পাতা ছিল। এর লিপিকার ছিলেন হচ্ছে শিল্পী আব্দুর রব, মানে হস্তলিখিত সংবিধানের লিপিকার হচ্ছে হাতে লেখে শিল্পী আব্দুর রব। অঙ্গসজ্জার কাজ করেন হচ্ছে হাশেম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানে বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972 সালে। আর বঙ্গবন্ধু 15 ডিসেম্বর 1972 সালে হচ্ছে স্বাক্ষর করেছিল। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূল নীতি লিপিবদ্ধ করা হয়। 4টি মূলনীতি কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। মানুষের 5টি মৌলিক প্রয়োজন যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের উপর অর্পিত হয়। তাহলে মৌলিক প্রয়োজন কয়টা? 5টা। এটা হচ্ছে কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা। প্রথম জাতীয় সংসদ হচ্ছে 7 এপ্রিল 1973 থেকে 6 নভেম্বর 1975 পর্যন্ত ছিল আর কি। প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত হয় গণপ্রতিনিধি অধ্যাদেশ 1972। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের জন্যই একটা হচ্ছে অধ্যাদেশ জারি করা হয়, যেটার নাম সেটার নাম কি? জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। তাহলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কত সালে জারি করা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, 1972 সালে। 1973 সালের 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। এটি ছিল বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে এইভাবে যে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। তারিখটা মনে রাখবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বহুদলীয় সংসদীয় পদ্ধতির সরকারের প্রবর্তন ঘটে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল 2 বছর 7 মাস। এটাও পরীক্ষা আসে, এটাও মনে রাখবেন। সংরক্ষিত নারী আসন ছিল সেই সময় 15টি। তারপর হচ্ছে সংবিধান প্রথম সংশোধন আইন। আচ্ছা, প্রথম সংশোধন করা হয় 1973 সালের 15 জুলাই। 47 নং অনুচ্ছেদের একটি অতিরিক্ত দফা সংযুক্ত করা হয়। 47 নং অনুচ্ছেদে একটি অতিরিক্ত দফা যুক্ত করা হয়, যা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য অপরাধ এর দায় যে কোনো ব্যক্তির বিচার ও শাস্তির অনুমোদন করে। তার মানে যে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এই হচ্ছে প্রথম সংশোধনীটা নিয়ে আসা হয়। সংশোধনীটা হয় কিসে? মানে 47 নম্বর আর্টিকেলে একটা অতিরিক্ত দফা যুক্ত করা হয়। দ্বিতীয় সংশোধনী হচ্ছে 1973 সালেরই 22 সেপ্টেম্বর। জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকদের কতিপয় মৌলিক অধিকার স্থগিত করা হয় এর মাধ্যমে। তৃতীয় সংশোধনী করা হয় 1974 সালের 23 নভেম্বর। আচ্ছা, ডেটটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু সালটা মনে রাখলেই হবে। ভারত বাংলাদেশের স্থল সীমানা চুক্তি 1974 কার্যকর করার লক্ষ্যে 1974 সালে তৃতীয় সংশোধনী করা হয়। চতুর্থ সংশোধনী 1975 সালে। এইটা ইম্পর্টেন্ট। সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। মানে রাষ্ট্রপতি, আমাদের যে হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের যে প্রধান, সেই ব্যবস্থাকে পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি সরকার প্রধান হবে, সেই ব্যবস্থার পরিবর্তন করা হয়। আর এর মাধ্যমে যে বাকশাল গঠিত করা হয়, এতে হচ্ছে কি হয়? আর 1975 সালের 26 সেপ্টেম্বর মোস্তাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। এইটা খুবই ইম্পর্টেন্ট। মোস্তাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে কত সালে? 1975 সালে। বাংলাদেশের সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। সংবিধান কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় বা পরিবর্তন সহজ নয়। সংবিধানের 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ আছে।
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে এবং 7টি তফসিল দিয়ে শেষ হয়েছে। প্রস্তাবনা: আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। তারপরে আরো আছে, সেটা জানার। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ গ্রন্থটির লেখক মাহমুদুল ইসলাম। এইটাও অনেক পরীক্ষায় আসছে যে কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই গ্রন্থটির লেখককে মাহমুদুল ইসলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাংলাদেশের সংবিধানের ইতিহাস নিয়ে এতটুকুই আর কি জানলেই চলবে। এর বাইরে ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন আসবে না। যে ইনফরমেশনগুলো দিছি এগুলো আপনারা দেখেন, ভিডিওটা দেখেন, দেখে হচ্ছে একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখেন, দেখে হচ্ছে আপনি নিজেও নোট করেন, নোট করে পড়েন। ইনশাল্লাহ এই জায়গা থেকে 1 মার্ক আপনি যে কোনো পরীক্ষায় কম পাবেন। ওকে, যারা এ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং হচ্ছে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন রাখবেন, যাতে আমাদের ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে সেটা নোটিফিকেশন যায় এবং আপনি সেই ভিডিওটা তৎক্ষণাৎ দেখতে পারেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন।